বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। বাংলা কবিতা আবৃত্তি নাটকের ঐতিহ্যের অন্তর্জলি যাত্রাকালে সেই ঐতিহ্যের শেকড়ের সন্ধানে চুঁচুড়া আবৃত্তি সংস্থা চুয়ার্স। 70-এর দশক থেকে চুঁচুড়া আবৃত্তি সংস্থার কর্ণধার নাট্যকার ও কবি উৎপল গঙ্গোপাধ্যায় আবৃত্তি নাটক আর কবিতা পাঠের প্রশিক্ষণ দিয়ে আসছেন ছাত্রছাত্রীদের। উৎপলবাবুর প্রশিক্ষণ পেয়ে অনেক ছাত্রছাত্রী আজ সংস্কৃতি জগতে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। বাঙালি তরুণ প্রজন্ম গল্পের বই পড়া, কবিতা পাঠ আর নাটক দেখার ইচ্ছা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। সেই মোবাইল আর ইন্টারনেটের যুগে বাংলা সাহিত্যের কবিতা আবৃত্তি ও নাট্য রচনার ঐতিহ্য ক্রমশ অন্তর্জলি যাত্রার পথে সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিন হুগলি চুঁচুড়া ষণ্ডেশ্বরতলার সোম ট্রেনিং স্কুলে চুঁচুড়া আবৃত্তি সংস্থার উদ্যোগে আবৃত্তি, কবিতা পাঠ ও নাটকের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। গানের জগতে পরীক্ষার পদ্ধতি রয়েছে, কিন্তু নাটক, কবিতা ও আবৃত্তির জগতে পরীক্ষার কথা শোনা যায় না। সারা বছর ছাত্রছাত্রীরা কি শিখেছে সেটা যাচাই করার জন্যই এই পরীক্ষার আয়োজন। প্রতি বছর ডিসেম্বর মাসে এই দিনেই পরীক্ষার আয়োজন করা হয় বলে জানালেন চুঁচুড়া আবৃত্তি সংস্থার কর্ণধার নাট্যকার ও কবি উৎপল গঙ্গোপাধ্যায়। এদিন সাহিত্য ও সংস্কৃতি জগতের এই বেঞ্জির পরীক্ষার দৃশ্য ধরা পড়ল বন্ধন নিউজের ক্যামেরায়। পরীক্ষকরা জানালেন তাদের অভিব্যক্তির কথা। বাঙালি নিজের সংস্কৃতিকে খুব সহজেই ভুলে যায়, যা ভারতের অন্য কোনো জাতির মধ্যে দেখা যায় না। সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা শিল্প সংস্কৃতি, সেই ঐতিহ্য ধারাকে ধরে রাখার কবি ও নাট্যকার উৎপল গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টা একা কুম্ভ রক্ষা করে নকলবুদ্ধি ঘর নাকি অন্য কিছু, সে কথা সত্যি না মিথ্যে তার উত্তর রয়েছে সময়ের কাছে। লেখা পরীক্ষা আর 100 নম্বরের মৌখিক পরীক্ষা, 200 নম্বর। আচ্ছা, 100 নম্বরের লেখা পরীক্ষা, 100 নম্বরের মৌখিক পরীক্ষা। লেখা পরীক্ষা কি কি কোশ্চেন এসেছিল? লেখা পরীক্ষায় যেমন কবি পরিচিতি, তারপর কবিতা থেকে কোয়েশ্চেন, তারপর বিভিন্ন কিছু সংঘাত, যেমন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপর ওদিকে গল্প লেখা এসেছিল। আবৃত্তিটাই বেশি ভালো, তাই আবৃত্তিটা ভালো লাগে ছোটবেলা থেকে। বাড়ি কে কে মা বাবা আবৃত্তি শেখায় তোমাকে? হেল্প করে? কোন কবি আবৃত্তি করতে? দাদু আমার কবি ছিল। আমি জন্মগতভাবে হয়তো পাইনি, কিন্তু ভালোবাসতাম সঙ্গীত জগৎটাকে। প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল যে একাঙ্ক নাটক করব, কথা বলবো। তো দিন দিন আস্তে আস্তে ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা যায়। আর উৎপল গঙ্গোপাধ্যায় মানুষের মতো মানুষগুলো আছে বলেই সমাজে সংস্কৃতি জগৎটা আজকে টিকে আছে। অনেক মানুষ এনার মধ্যে মানুষ হচ্ছেন। তেমনি আমি এই আজকের এই 42তম চুঁচুড়া আবৃত্তি সংস্থার যে বার্ষিক পরীক্ষা ছিল, সাংস্কৃতিক পরীক্ষা, সেখানে আমাকে পরীক্ষক হিসেবে রাখা হয়েছিল। হয়তো আমি অত বড় জায়গায় আমি না থাকতে পারলেও আমিও এখান থেকে অনেক কিছু শিখে গেলাম, এটুকু বলতে পারি। এখান থেকে শুধু ছাত্রদের পরীক্ষা নিয়েছি তা নয়, আমাদেরও সেই সঙ্গে পরীক্ষা আমরাও যুক্ত হলাম। আর যে সমস্ত শুধু কবিতা, আবৃত্তি, নাটক নয়, এখানে যেটা দেখলাম বাংলা ভাষা কত গভীরে পৌঁছানো যায়। বাংলা ব্যাকরণ যেখানে থেকে উঠে আসে একদম নাভিস্থল থেকে কণ্ঠস্থল হয়ে মুখগহ্বরের সামনে, সেটা এইখানেই কালচার হয় চুঁচুড়া আবৃত্তি সংস্থায়। তো সমস্ত ছাত্রছাত্রী এখানে মানুষ হচ্ছেন। আমরাও চাইব যে আরও আমাদের সন্তানরা এগিয়ে আসুক আর এইসব মানুষদের কাছে আসুক, বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখুক আর আমাদের বাংলা সংস্কৃতি জগৎটা বেঁচে থাকুক। গানের পরীক্ষা হয়, কিন্তু আবৃত্তি কবিতার পরীক্ষা এটাতে শোনা যায়নি। এটা একটা ব্যতিক্রমী ঘটনা দেখলাম। এটাই কি ব্যতিক্রমী ঘটনা নয়, ছিল, এখন হারিয়ে যাচ্ছে। আমরা টিভি চ্যানেলগুলোয় দেখতে পারবো বিভিন্ন রকম নাচের অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান হচ্ছে, আর বহু মানুষ অডিশন দেওয়ার জন্য ভোর থেকে রাত থেকে লাইন দিয়ে আছে। কিন্তু সেই ছাত্রছাত্রী যারা নাচ এবং গানের জন্য এগিয়ে যাচ্ছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আবৃত্তি কি, কবিতা কি, তারা বলতে পারবে না। কিন্তু সেটাই হবে সাংস্কৃতিক জগতের প্রথম অওয়া কখা, হচ্ছে এই আবৃত্তি চর্চা বা বাংলার ব্যাকরণ চর্চা। এটা অবশ্যই প্রয়োজন, আর যেটা এখনো রয়েছে, অনেকটাই হারিয়ে গেছে বলতে পারবো, এখনো আছে। বাংলা ভাষা তো বাঙালি ছেলেরাই কম শিখছে এখন, সেই হিসাবে কি একটি ব্যতিক্রম গতি ঘটতে পারে? আমাদের সমাজে আমরা দিনের দিন টেকনোলজিকে যেমন অগ্রগতির জায়গায় নিয়ে যাচ্ছি, আমাদের ছেলেগুলোকেও টেকনোলজির পার্টস বানাতে চাইছি।
যে আমরা বাংলাটা যেন আমাদের পিছিয়ে, যেমন কেমন একটা পিছিয়ে পড়া ভাষা, আর তার জন্য ইংলিশে আমরা শিখি। এখানে অনেক ম্যাক্সিমাম ইংলিশ স্টুডেন্ট এসছিলেন, কলেজের স্কুলের স্টুডেন্টরা, তারা এই সংস্থায় ছিল বলেই আমি জানতে পারলাম, এই সংস্থায় ছিল বলেই তারা বাংলার, এখানে ইংলিশের কোনো কোশ্চেন ছিল না বা ইংলিশের কোনো পরীক্ষা হয়নি, টোটাল বাংলার উপরে হয়েছে। তো অবশ্যই আমরা আমাদের চেতনাকে ফিরিয়ে আনতে হবে, ইংরাজি অবশ্যই জানতে হবে, তা বলে বাংলাকে ভুলে নয়। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বরুণ ঘোষ, আমি চুচুড়া আবৃত্তি সংস্থার একজন সদস্য। পরীক্ষায় আমি পরীক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছি। তো বরুণবাবুর সঙ্গে মাত্র অল্প কয়েকদিনের আলাপ হয়েছে, কিন্তু সেটা মনে হয় না যে অল্প কয়েকদিনের আলাপ, মনে হয় অনেক দিন থেকে যেন ওনাকে আমি চিনি। ওনার ভাবনার সঙ্গে আমার ভাবনাটা মেলে। এই কবিতা আবৃত্তির পাঠ, আমি একটু লেখালেখি করি কবিতা, আমার একটা সংস্থা আছে, সেখানে কবিতা আবৃত্তি হয়, সেখানে কবিতা পাঠ করা হয়। আর আমি ছবি আঁকি, আমি ফাইন আর্টসের উপরে ছবি আঁকি। তো সেই ছবি আঁকা নিয়েও একটা হয়, এই একটি আবহাওয়ার মধ্যে রয়েছি। আর বাংলা ভাষার প্রতি যত্ন, বাংলার ভাষার মর্যাদা দেওয়া, মানে আমি এখানে ওনার কাছে এসে দেখলাম কীভাবে বাংলার কবিতার লাইনগুলোকে উনি বলান স্টুডেন্টদের দিয়ে, প্রত্যেকে বেশ ভালোভাবে কবিতা বলছে, উচ্চারণ করছে, এমনকি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পর্যন্ত ভালো করে বলছে। তো এই বাংলা ভাষাটাকে যে আদর করা, আদর করে যত্ন করে ভালোবেসে রাখা আমি দেখলাম। আমি এই আজকে 42তম অনুষ্ঠানে আমি এলাম, আমাকে আমন্ত্রণ জানানো হলো, সেজন্য। বাঙালি নতুন প্রজন্ম তো বাংলা ভাষা থেকে দূরে সরে যাচ্ছে, তার মধ্যে এই জিনিসটা কতটা বুঝে নেন? হ্যাঁ, ভীষণভাবে দরকার। বাংলা সাহিত্যে বাংলা গল্প বলা, লেখা, পড়া, এগুলো তো ভীষণভাবে দরকার, বাঙালির রক্তের মধ্যে রয়েছে, সেটাকে উজ্জীবিত করছেন উনি। ভীষণ ভালো কাজ, আমি পরবর্তীকালে ওনার সঙ্গে থাকবো এই আশা রাখি। আপনার নাম? ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, ওই সূত্রে আমি অফিসের কাজে ওনার সাথে আমার পরিচয় হয়। কোঅপারেটিভ যখন আমি জিনিস কিনতে হয়, তখনই তো কোঅপারেটিভে ছিলেন উত্তল গঙ্গোপাধ্যায়, সেই সূত্রে উনি আমাকে কিছু ফার্নিচার সাপ্লাই দিয়েছিলেন, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের সুবিধা হয়। তারপরে 2010 সালে উনি মহাপ্রস্থানের পথে প্রথম আমি ওনার সৃষ্টিটা দেখি, রবীন্দ্রনাথের 22শে শ্রাবণে, যেটা সেটা দেখলাম। আমি তো অফিসে ফিরছি, দেখি ঘড়ির মোড়ে ওপরে লেখা আছে। তারপর থেকে ওনার এই স্কুল এবং ওনার পরিচয় এবং উনি আমার কিছু কথোপকথন শুনে, ওই মহাপ্রস্থানের পথে যেদিন হয় রাত্রিবেলা রবীন্দ্র ভবনে, তখন রাত্রিবেলা কিছু বক্তব্য রেখেছিলাম। সেগুলোতে ওনাকে শুধু সেদিন এটাই বলেছিলাম যে আজকে 2010 সালে আপনি যে সৃষ্টি করে গেলেন, আগামী দিনে, তখন নেট ইউটিউব এসবে জন্ম হয়নি, বলছে আপনি দেখবেন আগামী দিনে গ্রামে গ্রামে মানুষ রবীন্দ্রনাথের মহাপ্রস্থানের পথে বুঝবে। রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ আর 25শে বৈশাখ মানেই গান বাজনা, নাটক, নাচ নয়। সমাজের প্রতি রবীন্দ্রনাথ কি দায়িত্ব রেখে গেছেন, সে কি করেছেন, সেগুলো সব উৎপলদার বিভিন্ন নাটক শিশুদের, কিশোরদের উপর দিয়ে উনি করেছেন। তা প্রত্যেক বছর উনি 1লা বৈশাখ একটা অনুষ্ঠান করেন এই সঙ্গীত ট্রেনিং স্কুলে, প্রত্যেক বছর 1লা বৈশাখ, ও 6টা থেকে শুরু হয় না। সেখানে অসংখ্য ছোট ছোট শিশুদের নিয়ে, 4টে অসংখ্য শিশুদের নিয়ে, কিশোরদের নিয়ে, এবং শিশুদের নিয়ে উৎপলদার সৃষ্টিটা ভীষণ ভালো। কারণ শিশুরা তো আগামী দিনে এইখান থেকে তৈরি হয়ে তারপরে কৈশোরে গিয়ে বাস্তবটাকে দেখবে। আর যে অবক্ষয় সমাজে আমরা এখন বসবাস করছি, 10 সালে যাওয়া ছিল, আজকে 25 সালে 24 সালে তো কিছু আছে বলে আমার মনে হচ্ছে। সংস্কৃতির পাঠটা বদলে গেছে, একদম বদলে গেছে। সংস্কৃতিটা হয়ে গেছে একটা কি, মানে খুব নিম্নমানের কালচার, টোটালটা সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়া শুধু নয়, যারা খুব নিম্নমানের, তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন রকম চ্যানেল দিয়ে, ব্যাকডোর দিয়ে, পলিটিক্যাল, অল আর পলিটিসাইজড। এবার সত্যিকারের সুস্থ সবল চিন্তাধারা, শিশুদের কথা ভাবা, সমাজের কথা ভাবার লোক কিন্তু আর নেই। সারমর্ম কিছু নেই। নাটক যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কোনো গভীরতা নেই। আমরা যে নাটক আগে দেখেছি, আপনার অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে 3 পয়সার পালা, উৎপল দত্তের ব্যারিকেড, আপনি নন পলিটিক্যাল, পলিটিক্যাল যাই দেখুন, রবীন্দ্রনাথ তো আছেনই, সেগুলোও তো অসাধারণ মাত্রায় ছিল। একাডেমি অফ ফাইন আর্টসের সব নাটক দেখেছি, যেমন স্টালিন 1934,
এবং নৈহাটির বুক, আমি নৈহাটি অরিজিনাল, এখন কলকাতায় গেছি, নৈহাটিতে আমি রেলের ওপরে সব দেখেছি, কার্ল মার্কস থেকে লেনিন থেকে মহেন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্ত, সেই নাটকও যেভাবে পরিচালনা হতো এখন সেটাও নেই। ইভেন মুক্ত অঙ্গনে তখন থিয়েটারে আমরা কি দেখেছি, অ্যান্টিগনে, সে অ্যান্টিগনের ধার কাছে আজকে আসতে পারবে একটা নাটক? এই জায়গায় আমরা কিন্তু বাঙালি আমরা বেঁচে আছি, বাঙালির তো একটা মননশীলতা বেঁচে থাকবে, যেহেতু বাঙালি জীবনে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এরা এখনো বিদ্যমান, মানিক বন্দ্যোপাধ্যায়, তা এরা যখন এখনো হারিয়ে যায়নি, বাঙালি কিন্তু সেদিকে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য সমাজের মধ্যে যে সমস্ত নাটকগুলো তৈরি করছে ওখানে কেউ ভিজিট করছে না, জাস্ট সময় কাটানোর জন্য যাচ্ছে, অর্থ আছে সময় কাটাবে, কিংবা যাদের ভেতরে বিদ্যাবুদ্ধি কম কি বেশি একটু দেখতে যায় চলে আসে, রেখাপাত করে না, মনের গভীরে কোনো সৃষ্টি তৈরি হয় না, যার জন্য আপনি সৃষ্টি থেমে গেছে। এখনকার কিশোর কিশোরী শিশুদের মধ্যে আপনি কি দেখছেন? আমি তো উৎপলদার স্কুলে এসে ধন্য হই, এরা খুব ভালোভাবে মানুষ হচ্ছে। এক্ষুনি একটা মেয়েকে দেখলাম সেন্ট জোসেফ থেকে এসছে, এত সুন্দর ইংরেজি মিডিয়ামে পড়া মেয়ে, এত সুন্দর বাংলা শিখেছে উৎপলদার হচ্ছে, মাত্র 1 বছর প্রশিক্ষণ। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব। নিচে ক্লিন